নমস্কার, এনএম নিউজে স্বাগত। আমি রয়েছি দিগ্বিজয় মাহানি। চলে আসবো আজকের বুলেটিনে। গোটা দিনভর চলল শুভেন্দু শো। লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং সহ শুভেন্দু অধিকারী হুগলিতে আজ গোটা দিনভর করলেন সভা এবং সেখান থেকেই বার্তা দিলেন তৃণমূলকে সাফ করার। হুগলি জেলার প্রিয় সভাপতি গৌতম দাস
কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কাঁথির বিভিন্ন জায়গা। সবকিছু ভেঙে যাচ্ছে কেন? কেন পুলিশ কমান্ডার আহত হয়েছে? আমাদের নেতৃত্ব জেলা নেতৃত্ব দেখাবো। পুরো ব্লক থেকে আমাদের মিছিলে এই যে মারধর কেন হলো তার এখন কি ব্যবস্থা নিয়েছে আজ পর্যন্ত? কালকে অনুপ চক্রবর্তী মারলো আমি বলি স্যারদেরও কিছু করার নেই, তারা যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতির উপরে আমি একটু বলবো যে ওনাদের কিছু করার নেই। শাসক দলের যে এদের উপরে চাপ আছে, প্রশাসনিক দপ্তরের উপরে যে চাপটা আছে, ওনাদের কিছু করার নেই। ওনারা দুহাতে বাঁধা, এটা একদম প্রকৃত ঘটনা। কিন্তু আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে একটু বলতে দিন, না বলতে হবে। বলবেন না, পাশে বলবেন না, যদি কোনো ভুল হয়ে থাকে পরে বলবেন। হাত বাঁধা রাখতে বলেছিলাম আমরা। বিষয়টা তারপরের বিষয়টা কালকে হেঁড়িয়ায় জনসভা থেকে আসার পরে এখানে জেহাদি তৃণমূলের কিছু দুষ্কৃতী তাণ্ডবরা আমাদের বসন্তিয়া হসপিটাল থেকে একদম বিডিও অফিস পর্যন্ত আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার এবং আমাদের কর্মীর উপরে আঘাত করেছে। সেই আঘাতের প্রতিবাদে আমরা আজকে অবস্থান বিক্ষোভ নিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রশাসন আমাদের কাছে সুরাহা ব্যবস্থা না করছে আমরা পথ অবরোধ চালিয়ে রাখবো এবং এই জিহাদি তাণ্ডবদের অত্যাচার থেকে আমাদের মুক্তি পেতে আমরা বৃহত্তর আন্দোলন করতে চাইছি। আজকে আমাদের কাঁথির দেশপ্রাণ ব্লকে অগস্তিবাড়ি এবং বাইজাপুরের কাছে বিজেপির কিছু নব্য লোকজন তারা গাছের গুঁড়ি ভেঙে অবরোধ তৈরি করেছেন রাস্তার উপরে। পুলিশ নির্বিকার। গত রাত্রে তাদের অভিযোগ নাকি বিজেপির সমস্ত পতাকাকে খুলে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে আদি এবং নব্য বিজেপির তুমুল লড়াই, যুদ্ধ, এমনকি হাতাহাতি, ঘর ভাঙাভাঙি শুরু হয়েছে। গতকাল নব্য এবং আদি বিজেপির রেশারেশিতে দেশপ্রাণ ব্লকের রসুলপুর রাস্তায় বিভিন্ন জায়গা থেকে পতাকা তারা নিজেরাই ছিঁড়ে ফেলেছেন, খুলে দিয়েছেন। অথচ তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তারা রাস্তার উপর গুঁড়ি ফেলে অবরোধ করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এবং হুগলি জেলার খানাকুলের রূপনারায়ণ নদীর তীরে বাঁশের সাঁকো তৈরি হওয়াতে যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই সুবিধা এলাকাবাসী। কিছুদিনের জন্য তাদের সমস্যার সুরাহা হয়েছে। হয় মোটরসাইকেল
সাঁকোটা তোমার উপকার হয়েছে তো সেটা যে সাঁকো হয়েছে আমরা আগে সাঁকো পেতে পারতাম না, কারণ সাঁকো যখন আগে খেয়ে ঘাটছিল খেয়ে 5 মিনিট যেতে হতো আমাদেরকে, খুব অসুবিধার মধ্যে ছিলাম আমরা। কিন্তু যে সাঁকো হয়েছে আমাদের খুব সুবিধা হচ্ছে, আমাদের আয় ইনকামটা বেড়েছে, কিংবা আমরা নিজেদের পেট চালানোর জন্য খুব সহযোগিতা পাচ্ছি, কিংবা আমাদের খুব আনন্দিত হচ্ছে। সাঁকোটা বেরোনোর সময় আমরা ভাবতাম যে এটা কি গাড়ি ফাড়া যাবে কি না যাবে, কিন্তু আশা করছি ভবিষ্যতে যেন আরও উন্নত মানের সাঁকো হয় কিংবা কাঠের সাঁকো হয়, এই আশা আমরা করি। ফার্স্ট টাইম এসেছি, যে সাঁকোটা হয়েছে অনেকটাই সুবিধা হয়েছে, নাহলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হতো বা বোটের জন্য ওয়েট করতে হতো। তো ভালো সাঁকো হয়েছে, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে সাঁকোটা হোক, তো সাঁকোটা হয়েছে ভালো। কিন্তু গাড়ি পার করা যাবে নাকি সেটাই ভাবছি, যে বড় গাড়ি পার হচ্ছে সেটা বললো, বড় গাড়ি পার হচ্ছে, তো বড় গাড়ি পার হলে খুবই ভালো কথা, কেননা না হলে আমাদেরকে ঘাটাল থেকে ঘুরে ঘুরে আসতে হয় বড় গাড়ির জন্য। তো ভালোই হয়েছে গাড়িটা সাঁকোটা হওয়ার জন্য। মেদিনীপুরের সংযোগকারী এই যে এখানে বাঁশের সাঁকোটি হয়েছে, এ সম্পর্কে আপনি তো এখানকার এলাকাবাসী, বলুন। বলতে এখানে বহুদিন ধরে এই সাঁকোটা হবার কথা ছিল, মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল যাতায়াতে। ঠিক আছে, এই যে সাঁকোটা হয়েছে মোটামুটি ভালো, লোকের উপকার হয়েছে। বহুদিন আশায় ছিলাম যে কিছু একটা হবে এখানে, ঠিক আছে, সেই অপেক্ষায় ছিলাম। অন্তত সাঁকো, বাঁশের সাঁকো হলেও হয়েছে যে এই যে আমরা পারাপার করছি, সময় অনেক ব্যয় হচ্ছিল, সেইটার সময়টা অনেক মেনটেন হয়েছে। এই যা আমার সব খুশি। আগে অনেকটা ঘুরপথে আসতে হতো, তারপর হচ্ছে এসে 1 ঘন্টা 1 ঘন্টা দাঁড়াতে হতো। এই যে আমরা সুবিধা পরিষেবাটা পাচ্ছি, এটা খুব আনন্দ আমাদের এখানে, সবচেয়ে ভালো লাগছে। এই হচ্ছে কাঠের, আরও যদি এর উপরে যদি কাঠের হয় গাড়ি, বাইক নিয়ে আসছে, যদি 4 চাকা প্রবেশারে হয় আরও ভালো হবে, তাহলে আমাদের হুগলি মেদিনীপুর আরে সব এক সংযুক্ত হয়ে যাবে। এখন কি শুধুমাত্র 2 চাকারই অনুমতি দেওয়া আছে? এখন 4 চাকা দেওয়া আছে, 4 চাকা যাচ্ছে, মোটামুটি খালি যাচ্ছে, লড ভোট নিয়ে যাওয়া হচ্ছে না। এই সাঁকোটির পারাপারের দায়িত্বে আমরা দেখলাম আপনারা রয়েছেন, তো কিভাবে কি পরিচালনা করছেন এই সম্পর্কে যদি আপনারা বলেন। এই সাঁকো এই আগে নদী বোট চলতো, বোট চললে পাবলিকের বিশাল অসুবিধা হতো। এই এখন চলে গেলে 8 ঘন্টা 1 ঘন্টা পরে আসতো, এই কারো রুগী ফুগি হলে যেতে পারতুক না, খুব অসুবিধা হতো। ওই জন্য পাবলিক সবাই বলছে সাঁকো হোক, ওই জন্য সবাই পাবলিক মিলে সব সাঁকোটা করেছে। ঠিক আছে, পাবলিকের সাথে সাঁকোটা হয়েছে। সাঁকোটা খুব আমাদের জন্য খুব উপকারী। আর আমরা যে স্কুল আরে যাচ্ছি, খেয়ে আরে লেট হলে সাঁকো যে হয়েছে তাড়াতাড়ি যেতে আরে পারবো, এটা আমাদের। রানাঘাট স্পোর্টিং অ্যাসোসিয়েশনের নামে দেশবরেণ্য সুভাষচন্দ্র বসু মহাশয়ের নিজের হাতে লেখা ক্লাবের আজ প্রধান মূলধন। নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা ও স্মৃতিকে অক্ষত রাখতে বদ্ধপরিকর ক্লাবের সভ্য সমর্থকরা। সালটা 1925। স্বাধীনতাকামী কয়েকটা তরুণ ও কিশোরের উদ্যোগে নদিয়ার রানাঘাটের বিশ্বাসপাড়ায়
স্বর্গীয় কানাই পোদ্দারের বাগানে প্রতিষ্ঠিত হয় এক ব্যায়ামাগারের। এখানে শরীরচর্চাই ছিল মূল উদ্দেশ্য। তখনকার দিনে কেশবচন্দ্র মিত্র মহাশয়ের কাছ থেকে মাত্র 8টি টাকা নিয়ে লোহা লক্করের দোকান থেকে কেনা হয় বারবেল। বাঁশ দিয়ে প্যারালাল বার তৈরি করে সজনে গাছের ডালে লোহার রড ঝুলিয়ে ট্রাপিজ তৈরি করা হয়। দেশে তখন চলছে ব্রিটিশ রাজশক্তি। সন্ত্রাসবাদী সন্দেহে ব্রিটিশ পুলিশের দৃষ্টি পড়ায় বর্তমান স্থানে রানাঘাট স্পোর্টিং অ্যাসোসিয়েশন নামে দেশবন্ধু ব্যায়ামাগারকে সরিয়ে আনা হয়। 1931 সালে গঠিত হয় প্রথম কমিটি। তদানীন্তন প্রথম সম্পাদক অমিয় কুমার ঘোষ মহাপাত্রের 1931 সালে গঠিত হয় প্রথম কমিটি। তদানীন্তন প্রথম সম্পাদক অমিয় কুমার ঘোষ মহাশয়ের হাত ধরে তৈরি হয় ব্যায়ামাগার। 1931 সালে তদানীন্তন মেয়র দেশবরেণ্য সুভাষচন্দ্র বসু মহাশয় এই ব্যায়ামাগারের দ্বারোদ্ঘাটন করেন। রানাঘাট স্পোর্টিং অ্যাসোসিয়েশনের নামে দেশবরেণ্য সুভাষচন্দ্র বসু মহাশয়ের নিজের হাতের লেখা আজ ক্লাবের প্রধান মূলধন। তো আমাদের কাছে অবশ্যই খুব সুরক্ষিতভাবে গচ্ছিত রাখা আছে। সেই ঐতিহাসিক দিন 26শে জুলাই 1931, তৎকালীন সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়র। তখন তিনি আমাদের ক্লাবে এসেছিলেন। রানাঘাটের ঐতিহ্য, রানাঘাটের আমাদের তখন ক্লাবের নাম ছিল দেশবন্ধু ব্যায়ামাগার। তখন তিনি এখানে এসে ওনার নিজস্ব হাতে আমাদের এখানে ক্লাবের নামকরণ করে দিয়ে গিয়েছিলেন রানাঘাট স্পোর্টিং অ্যাসোসিয়েশন। সেই সময় থেকেই আমরা ওনার এই পদার্পণে গর্বিত এবং সেই দিনটাকে আমরা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি। ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুর্গাপুরবাসী। লাইনচ্যুত হয়ে গেল মালবাহী ট্রেন। ট্রেনের লাইনকে দায়ী করলেন চালক।
অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল, সমস্যাটা কি হয়েছিল? সমস্যা কিছু না, গাড়ি যাচ্ছিল পড়ে গেছে, লাইনের দোষ ছিল, লাইন খারাপ ছিল। লাইন খারাপ ছিল না, সেটা কোথায় যাচ্ছিল গাড়িটা? এই সাইডিং, পিএফপিডি সাইডিং। হ্যাঁ, পিএফপিডি সাইডিং। ও আচ্ছা, কতক্ষণ মানে মানে এটা প্রবলেমটা কি লাইনের জন্য হয়েছে? হ্যাঁ, লাইনের জন্য। হিন্দি চিনি ভাই ভাই বলেছিলেন জওহরলাল নেহেরু, কিন্তু পরবর্তীতে এই বার্তাই ডেকে এনেছিল অশনি সংকেত। ঠিক কি হয়েছিল শুনুন এক্সক্লুসিভ আড্ডায় এএনএম নিউজের এএনএম এর আড্ডায় ভিকে সিং এর সঙ্গে। Militarily speaking, is there a coin which says, which often repeated coin is that Hindi chini bhai bhai? If we look at militarily, is there a Hindi chini bhai bhai concept? See, Hindi chini bhai bhai came as a slogan because that is the time Pandit Nehru was looking for a Nobel for peace. He was looking at being acclaimed as the world's most a leader who professes peace and ahimsa, and his stature depended on that. So he said, rather than say anything as say Hindi chini bhai bhai, he was more focused on Panchsheel. But Panchsheel, if you go into the history, you will find Panchsheel actually emboldened China. It didn't give us anything. We gave Tibet on a platter. And the problem only started when Dalai Lama walked. He couldn't take the operation any longer. And he walked into India. And then, of course, various things. It is not that there were not sane voices in India at that time. There were. Patel was, for one, who predicted sometime in early 50s, before almost 3 months before he died, that China will be a threat for the future. But then when you're so obsessed with all other things, this was not seen. So there is a difference in approach. And unfortunately, with our approach, we were not able to look at the type of threat that will emanate from China. We have become wiser, but it is not that, but probably if we had become wiser earlier, maybe this threat wouldn't have come up. চীনের সঙ্গে বরাবরই চেয়েছিল বন্ধুত্ব, তবে ভারতের সঙ্গে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি চীন বজায় রাখতে পারল? এএনএম এর আড্ডায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জেনারেল ভিকে সিং, প্রাক্তন সেনাপ্রধান। শুনুন শুধুমাত্র এএনএম নিউজে। So, we kick off with General Singh with the most burning topic of the day, India and China. Sir, first thing, honestly speaking, where do we stand now? See, it is important to look back. And there are two things which would be very apparent to you. We became independent in 47. China came up in 49 after the Great March was over. Kuomintang was defeated. The PRC came into existence. Not much of a difference. But thereafter there has been a difference in approach. And since national security concerns every possible thing that impacts security, we need to look at these. In India, the leadership that came up, imbued with the thoughts of non-violence, imbued with peace and harmony for everybody, imbued with looking at raising the standard of living of people. In China, things were slightly different. They had greater poverty than us. Much greater poverty. In fact, if somebody wants to get an idea of the type of poverty China had, I would recommend a book called Mao's Last Dancer. Read what type of poverty existed there. But they were more concerned on how the nation's borders are. Can they look back into the history and restore what many 100 years back they had, or they had notions of having? And therefore you find that 49 onwards, China's
whole approach has been more militaristic as compared to India. But were you not prepared at that point of time? See, it is not that we were not prepared, but the leadership at that time, and I don't want to take names, but our Prime Minister at that time, his thinking was that we are a peaceful country, we have got no enemies, why should anybody be enemy with us? And therefore our borders are secure, we don't require military. Military is good for constructing houses, making roads. We don't actually require to guard our borders. Chinese on the other side said, no, this so-called Turkic Xinjiang, we need to have it because it helps us in securing our borders. We must have Tibet, although they had claims over outer Tibet, but they harbored the desire to have inner Tibet. They must consolidate themselves in Yunnan, and they must consolidate themselves, which they got an opportunity in 50s when the Korean War broke out. So you find that China, the way they came up with a long-term view of how they should be, they laid emphasis on the borders, while we laid emphasis on development inside. And therefore, when Aksai Chin gets taken or the road comes up, we are caught by surprise. They're talking about the Daulat Beg Olli road. We were caught by surprise because we never thought that we should ever go and see that area. Right. And the famous remark of Pandit Nehru, not a blade of grass grows there. Okay, not a blade of grass grows there, but that land belonged to you. Today, you are saying that land belonged to us. And same was Tibet. The policies that followed on Tibet is resulted in China becoming stronger. And China getting a view of India that if you do a thing with India, they will get into legalistic, long-term negotiations, which is to the advantage of China. ANM নিউজের বুলেটিন আপাতত এই পর্যন্ত। দেশ, রাজ্য এবং আপনার জেলার খবর দেখতে অবশ্যই নজর রাখুন ANM নিউজের বুলেটিন। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।